মানে হচ্ছে এখানে অনেকগুলো থিওরি আসলে কাজ করে, তো ওই টাইপের আর কি। এটা দ্য নিয়ে থিওরি অনেকগুলো টক্স থিওরি অ্যাবাউট, আছে, হ্যাঁ। জি স্যার, ওয়ান থিওরি টক্স অ্যাবাউট পপুলেশন এক্সপেন্ডিং, মানে একটা থিওরি আছে সেটা হচ্ছে আপনার মানুষজন বৃদ্ধি সম্পর্কে আসলে ওইটা বলে আর কি, মানুষজন কিভাবে বৃদ্ধি পেয়েছে তো সেটা বলে আর কি। which create a strain on local food supplies until it was necessary to give up the leisurely life of hunting gathering. ওকে স্যার, এটা হচ্ছে স্যার স্ট্রেন মানে কি? চাপ বা টান ফেলা। ওকে স্যার, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার লোকাল ফুড গুলো যে সাপ্লাই করতো তাদের উপর একটা চাপ প্রয়োগ করতো আনটিল ইট ওয়াজ, মানে ওই পর্যন্ত যেখানে হচ্ছে মানুষজন লেজার লাইফটা, মানে যখন হচ্ছে হান্টিং গ্যাদারাররা ছিল, তো সেখানে হচ্ছে আপনার না স্যার এটা আর হইতেছে না। ওকে, সো এখানে খুব ইন্টারেস্টিং একটা থিওরি দেওয়া আছে, সেটা নিয়ে একটু কথা বলি, আমি একটু ব্যাখ্যা করি এবার, হ্যাঁ। ওকে, সো প্রথম থেকে আসি। পুরো দুনিয়াতে 13 থেকে শুরু করে 24টা আলাদা আলাদা জায়গাতে এই পরিবর্তনটা ঘটেছে। কিসের পরিবর্তন? শিকার এবং সংগ্রহ থেকে সেডেন্টারি এগ্রিকালচার অর্থাৎ স্থির কৃষিতে রূপান্তরটা ঘটেছে 13 থেকে 24টা আলাদা আলাদা জায়গাতে। এখন হান্টিং গ্যাদারিং কিন্তু হচ্ছে স্থির জিনিস না। আপনি চাইলে ঘুরে ঘুরে, আপনার মন চাইলে আজকে কক্সবাজার চলে গেলেন, আপনি আজ থেকে 12,000 বছর আগের কথা বলছি, আপনার মন চাইলে আপনি চলে গেলেন কক্সবাজারে, কিছুদিন মাছ শিকার করে খেলেন, ভাল লাগলো না, ওখান থেকে চলে গেলেন চিটাগাং, সেখানে যে কিছুদিন বন্য পশু শিকার করে খেলেন, তারপর আবার আসলেন হচ্ছে সিলেট অঞ্চলে বা খুলনাতে, আপনি সেখানে যে হরিণ মারলেন, হরিণ খেলেন কিছুদিন, ওই ব্যাপারগুলো আর কি। ওটা একটা মানে মুভেবল একটা ব্যাপার ছিল। কিন্তু কৃষির জন্য কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারবেন না, এক জায়গায় ক্ষেত নিয়ে সেটাকে চাষাবাদ করে থাকতে হবে, এই কারণে এটাকে সেডেন্টারি বলা হচ্ছে। তো বলা হচ্ছে 12,000 বছর আগে এই কার্যক্রমটা শুরু হয়েছিল নৃতত্ত্ববিদের মতে, এবং এটা হয়েছিল মিডল ইস্টে, ইরাক ইরান রিজিয়ন, যেখানে কৃষির সূত্রপাতটা ঘটে। বেশ কিছু থিওরি আছে এই সম্পর্কে। একটা থিওরি বলছে যে পপুলেশন বৃদ্ধির ব্যাপারটা আছে, ছড়িয়ে পড়াটা, জনসংখ্যা ছড়িয়ে পড়াটা, এবং এই কারণে স্থানীয় খাবারের সাপ্লাইয়ের মধ্যে এটা একটা চাপ তৈরি করেছে। যখন এই চাপটা তৈরি হয়েছে, এটা প্রয়োজনীয় ছিল যে হান্টার গ্যাদারারদের যে একটা আয়েসি জীবন, লেজারলি লাইফ, সেটা ছেড়ে দিতে হবে। কিসের কারণে? পুষ্টিগত ঘাটতির কারণে, এবং কৃষি জীবনের যে পরিশ্রমটা আছে সেটার কারণে ওই হান্টার গ্যাদারারের আয়েসি জীবনটা ছেড়ে দিতে হয়েছে। ওকে, সো মিস তন্নি, এবার আপনার পালা। আর থিওরি কি বলেছে? আর কি থিওরি আছে? অ্যানাদার মেজর সেট অফ থিওরিজ এখান Just থেকে। a moment. বের করতে পেরেছেন? Mm, Another major, another major set of theories focuses on climate change. Around 12,000 years ago, the climate changed to fluctuate and become cooler and drier, and more atmospheric carbon dioxide was available, which could have made growing crops more uh, fea- feasible. ফিজিবল? Sorry, feasible. David Crick, an anthropologist, in his 1996 journal, The, um, the Starship Labs in World Food Consumption, explained this. He said that this transition from a meat-based palate to cultivated crops occurred become as the communists grew. The early Homo sapiens needed easy color source, and these স্টার্চি and these স্টেপলস? staple cereals and roots were generally and cheapest source of uh, ক্যালোরিজ? cheapest source of calories. স্যার থাকে এই পর্যন্ত আজকে। কেন আজকে এই পর্যন্ত কেন থাকবে? একটু শেষ করেন। কঠিন লাগছে? স্যার মানে আমি মাত্র উঠছি তো আমি মানে আটকে যাচ্ছি বারবার, হচ্ছে না। আচ্ছা, এটা একটু কঠিন শব্দ, এই কারণে এরকম লাগছে। সমস্যা না, আমি তো আছি, আমি হেল্প করছি। শেষ করেন প্যারাটা। না মাত্র উঠছি এর জন্য না জড়ায় যাচ্ছে খুব, মানে এত জড়ায় না তো সাধারণত।
না না সমস্যা নেই, এটা হচ্ছে উচ্চারণগুলো একটু কঠিন, যেমন স্টার্চি স্টেপলস এটা একটা নিউ ওয়ার্ড, হোমোসাপিয়েন্স ক্যালোরি সোর্সেস, দ্যাটস হাউ দিস ইজ হ্যাপেনিং। ওকে, সো আরেকটা লাইন বাকি আছে, ফরক দিন। চলে গেল তো। আচ্ছা, সিরিয়ালস অ্যান্ড রুটস, শেষের দুটো লাইন বাকি আছে ওই প্যারাতে, ডেভিড গ্রিক ওই প্যারাতে। আচ্ছা। Cereals were also one of the cheapest source of protein, so they made up a high প্রপোর্শন। proportion of food intake. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো দেখি, another major set of theories focus on climate change. Around 12,000 years ago, the climate ceased to fluctuate and became cooler and drier, and more atmospheric carbon dioxide was available, which could have made growing crops more feasible. তো বলা হচ্ছে আরেকটা মেজর সেট অফ থিওরিজ, বেশ কিছু থিওরির মধ্যে এটা একটা মূল থিওরি, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের উপর ফোকাস করছে। 12,000 বছর আগে যে জলবায়ুটা আছে সেটা সিজ টু ফ্লাকচুয়েট, সিজ হচ্ছে রহিত বা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাকচুয়েট হওয়া বন্ধ করে দিল এবং আরেকটু ঠান্ডা এবং শুকনো হয়ে গেল। ফ্লাকচুয়েট শব্দটার অর্থ কি জানি আমরা? হোয়াট ক্যান বি দ্য মিনিং অফ ফ্লাকচুয়েট? আর ওঠানামা করা। এটা কি হ্যাঁ, ওই যে ওঠানামা করে না, বিশেষ করে ফ্লাকচুয়েট বলবো ওই যে ইলেকট্রিসিটি ঝামেলা হলে দেখবেন যে লাইট আপ ডাউন করছে, কমা বাড়া হচ্ছে, এটাকে ফ্লাকচুয়েশন বলে। ভোল্টেজ যেটাকে বলে আমরা কমানো বাড়ানো হ্যাঁ কমে হ্যাঁ, বাড়ে? ভোল্টেজ কমে বাড়ে, এটা ফ্লাকচুয়েশন বলে না, ওই জিনিসটাই ওঠানামা করে। তো এই আবহাওয়ার ওঠানামাটাও তখন হচ্ছে বন্ধ হয়ে গেল পরিবর্তনটা, এবং সেটা একটু ঠান্ডা হয়ে গেল এবং একটু শুকনো হয়ে গেল, এবং তখন আরও কার্বন ডাইঅক্সাইড, অ্যাটমসফিয়ারিক বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটাও বেড়ে গেল, এবং এটা গ্রিন হাউসের মতো কিন্তু কাজ করে, তাপটা ধরে রাখে, এবং এই কারণে ফসল জন্মানোটা আরো ফিজিবল হয়ে গেল, সম্ভাব্য হয়ে গেল, ফিজিবল। ডেভিড গ্রিক একজন অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট কি জিনিস, কি ধরনের বিজ্ঞান, এরা কি নিয়ে গবেষণা করে বলতে পারলেও হবে? স্যার এটা হচ্ছে নৃতত্ত্ব বিজ্ঞান। নৃতত্ত্ব, এটা একটু বানানটা বাংলায় কঠিন বানান, নয় নিচে রেফ, রেফ না তো এটা কি যেন, নৃতত্ত্ব বিজ্ঞানী, এবং এরা মানুষের ইতিহাস নিয়ে কাজ করে। তো উনি ওনার 1996 সালে জার্নাল বের করেছিলেন, স্ট্রাকচার স্টেপলস ইন দ্য ওয়ার্ল্ড ফুড কনজাম্পশন। উনি এটা ব্যাখ্যা করেছেন, উনি বলেছেন দিস ট্রানজিশন ফ্রম মিট বেসড প্যালেট টু কাল্টিভেটেড ক্রপস occurred because as the communities grew, the early Homo sapiens needed easy calorie sources, and the starchy staples, cereals, and roots were generally the cheapest source of calories. Cereals were also one of the cheapest sources of protein, so they made up a high proportion of food intake. তো বলেছেন যে এই যে পরিবর্তনটা, মিড বেসড প্যালেট, প্যালেট হচ্ছে রসনা, ওই যে আমরা একটা আর্টিকেলে পড়েছিলাম না প্যালেট শব্দটা, এমনিতে কিন্তু কি আমাদের জিহ্বার উপরে যে তালুটা আছে মুখের, এটাকে প্যালেট বলে, সার্চ দিলে এটাই আসবে। কিন্তু রসনা বলে একটা জিনিস আছে না, যে আমাদের টেস্ট, যে আমার টেস্ট কেমন ধরনের টেস্ট পছন্দ, সো মাংসভিত্তিক যে মানুষের আগে রসনাটা ছিল, সেখান থেকে চাষ করা ফসলের দিকে চলে গেল, কারণ হচ্ছে যেহেতু সম্প্রদায়গুলো বা কমিউনিটিগুলো যখন বাড়া শুরু করলো, আর্লি হোমোস্যাপিয়েন্সদের সহজ ক্যালোরি সোর্স দরকার ছিল, ক্যালোরি উৎস দরকার ছিল। হোমোস্যাপিয়েন্স কারা বলেন দেখি? স্যার মানুষের বৈজ্ঞানিক নাম এটা। মানুষের বৈজ্ঞানিক নাম, ইয়েস, হোমোস্যাপিয়েন্স। তো এই স্টার্চি স্টেপলসগুলো এবং সিরিয়ালসগুলো এবং রুটস, সিরিয়াল হচ্ছে কোনটা জানেন? দুধ দিয়ে ভিজিয়ে সকালে নাস্তা করে না, সিনেমাতে আমরা দেখি যে বাচ্চারা নাস্তা করছে, বিশেষ করে হলিউড ফিল্মসগুলো তো দেখা যায়, বাক্স থেকে বের করে ঢালে চিপসের মতো, জি তারপর স্যার, হচ্ছে এটা হ্যাঁ চিপস টাইপের। দুধে দিলে হচ্ছে ফুলে ওঠে, এটা হচ্ছে সকালে নাস্তা, আমরা তো খাই রুটি ভাত এগুলো, তো এটা হচ্ছে সিরিয়ালস। এবং এটা হচ্ছে তখনকার দিনের একটা সবচেয়ে সস্তা সোর্স ছিল আমিষের, এবং এগুলো হচ্ছে আমাদের খাদ্য গ্রহণ ইনটেকের একটা বড় অংশ জুড়ে ছিল, প্রপোর্শন জুড়ে ছিল। তো আজকের দিনেও এটা গরিব দেশগুলোর জন্য সত্য, মানে গরিব দেশগুলো আসলে সহজ উৎসটা নিয়ে বেঁচে আছে আমরা। সো এটা একটু শুনবো। ওকে, সো হেনা ম্যাম জয়েন্ট উইথ আস। হেনা ম্যাম, গুড গুড নুন, কেমন আছেন? আর ইউ দেয়ার? ক্যান ইউ প্লিজ টার্ন অন দ্য মাইক? আসসালামু আলাইকুম। Yes, sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম How are আসসালাম you, sir? রহমতুল্লাহ। আই এম ডুইং গ্রেট, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ?
how things are Alhamdulillah, going? sir. I'm fine, sir. Okay, so are you able to read the article today? Will you be able to? No, sir. Actually, I'm outside, sir. Okay, I'm no just worries. enjoying you, sir. Okay, no worries on that. So thank you for joining with us, and I hope you'll enjoy the article. Okay. Okay, sir. ওকে, সো মিস্টার রানা কন্টিনিউ করেন। আজকালকার দিনের একটা মজার টার্ম নিয়ে এখানে আছে, করেন দেখি। গরিব দেশগুলোতে আসলে কার্বোহাইড্রেটটা কতখানি Okay, হেল্প sir. করছে। হুম। Even today, this remains true in poor countries. As M.K. Bennett coined the term of stretchy staple ratio and argued that it was inversely related to income. It has also been suggested that the absolute consumption of stretchy staples is related to income. This supposition probably explains the present economic inflection with a basic animal protein source egg priced at taka 15. We modern humans are talking refuse in the very old classic plate of rice or white bread or maybe a basic pasta. ওকে, এটুকু করো Meanwhile, দেখি, এটুকু ট্রান্সলেট okay, করেন sir. দেখি যে আজকের দিনে গরিব দেশগুলোতে এটা কিভাবে কাজ করছে। Okay, sir. Even today, মানে বর্তমান সময়ে this remains true in the poor countries. মানে হচ্ছে এটা হচ্ছে গরিব দেশগুলোর মধ্যে এখনো অব্যাহত রয়েছে আর কি। এম কে বেনিতের মত অনুযায়ী পয়েন্ট দি টার্ম দি স্ট্র্যাটেজি স্টেপলস রেশিও মানে হচ্ছে উনি একটা নতুন স্যার যে টার্মের নামকরণ করেছেন আর কি। জি স্যার এন্ড আর্গিউ দ্যাট এবং হচ্ছে এই ব্যাপারে মতামত দিয়েছে ইট তর্ক ওয়াজ করেছেন, ইনভার্সলি উনি রিলেটেড দ্বিমত টু প্রকাশ করেছেন। আর্গিউ মানে জি হচ্ছে স্যার তর্ক করা। স্যার এটা হচ্ছে ইনকামে স্যার ইনভার্সলি মানে কি স্যার বিপরীত। হ্যাঁ, ইনভার্সলি বিপরীত ভাবে। ওকে স্যার তার মানে হচ্ছে এটা ইনকামের বিপরীতে আর কি এটা বিপরীত কাজ ভাবে করে। জড়িত। এটা হ্যাঁ। it has also been suggested that মানে হচ্ছে এটা আরো উপদেশ দেয় that the absolute consumption of stretchy staples is related to income মানে হচ্ছে এটা কনজাম্পশন মানে গ্রহণ করা ব্যবহারটা বা স্যার ভক্ষণ করা। এখানে খাবারের কথা আসছে না, খাবার গ্রহণ বা ভক্ষণ করা যায়। ওকে স্যার এটা হচ্ছে স্ট্রেচি স্টেপলস গুলো এই রিলেটেড যে ইনকাম গুলো আছে তো সেখানে আর কি গ্রহণ করা টাইপের কিছু একটা বলতেছে আর কি স্যার। ওকে, ঠিক আছে। এবার আমি একটু ট্রাই করে দেখি। আপনার এখান থেকে সাউন্ড আসতেছে কেন দেখেন তো একটু। মাইক্রোফোনটা খুলে আবার লাগান। আই থিঙ্ক ইট উইল সলভ দ্য ইস্যু। সো এখানে খুব মজার একটা জিনিস দেওয়া আছে, বলা হচ্ছে আজকালকার দিনেও গরিব দেশে এটা হচ্ছে সত্য, মানে হাই প্রোটিনের জন্য হচ্ছে ক্যালোরি গ্রহণ ইয়াটা কি বলে সস্তা দরের যে প্রোটিনের উৎসগুলো আছে, চাষাবাদের কি বলে শস্যজাত খাবারগুলো। কারণ এম কে ব্যানেট একটা টার্মের নাম দিয়েছেন স্টার্চি স্টেপল রেশিও, এবং উনি এটা দ্বিমত পোষণ করেছেন বা তর্ক করেছেন যে এটা হচ্ছে ইনকামের বিপরীতে সম্পর্কিত। আবার এটাও সাজেস্ট করা হয়েছে যে স্টার্চি স্টেপলগুলো যে দানাদার খাদ্যের যে সম্পূর্ণ গ্রহণটা আছে বা কি বলে খাওয়ার ব্যাপারটা আছে সেটা ইনকামের সাথেই জড়িত। এবং এই যে সাপোজিশনটা আছে সেটা কি বলছে, এটা একটু ব্যাখ্যা করেন দেখি মিস্টার রানা। এই সাপোজিশন মানে কি? স্যার আমি কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, বৃষ্টি হইতেছে আমাদের এদিকে। আচ্ছা, এই হলো ব্যাপার। সাপোজিশন হচ্ছে জি অনুমান। স্যার। অনুমান। যাক, আপনাদের এখানে বৃষ্টি নেমে গেল, আমাদের এখানে ঝকঝকে রোদ। হোপফুলি ইট উইল রেইন টুডে ইন আওয়ার এরিয়া অলসো। সো এই যে সাপোজিশনটা বা অনুমানটা, সেটা খুব সম্ভবত এটা ব্যাখ্যা করছে বর্তমানের ইকোনমিক ইনফ্লেশন। ইনফ্লেশন হচ্ছে কি জিনিস? ইনফ্লেশন এখন এটা নিয়ে খুব কথা হয়, টাকার দামটা পড়ে গেছে, আমাদের ডলারের দাম বাড়ছে বা অন্য ইনফ্লেশন, মুদ্রাস্ফীতিটার কথাই বলছে। হ্যাঁ, কারণ যে বেসিক অ্যানিমাল প্রোটিনের যে সোর্স, মানে প্রাণীজ আমিষের যে উৎস, বেসিক উৎসটা যেমন ডিম, এটা এখন 15 টাকা করে দাম হয়ে গেছে। এই কারণে আমরা আধুনিক মানুষরা টেকিং রিফিউজ, আমরা শরণার্থী হচ্ছি কিসের কাছে? যে এক প্লেট ভাতে চলে যাচ্ছে। যেখানে আগে সকালে একটা ডিম ভাজি খাওয়া যেত, এখন সেই আমরা ক্লাসিক এক প্লেট ভাত অথবা সাদা রুটি অথবা একটা বেসিক পাস্তা। এখন এটা দেখেন কিন্তু এখানে শ্রেণী বিভাজন কিন্তু করা আছে। ধরেন একদমই আমার টাকা পয়সা নাই, তখন আমি অন্তত হচ্ছে পান্তা ভাত খাইতে পারবো মরিচ লবণ দিয়ে। একটু যখন আমার মানে মিড লেভেলে আমি থাকবো, মধ্যবিত্ত লেভেলে চলে যাব, তখন হচ্ছে আমি একটু সাদা রুটি খাইতে পারবো। আর যদি ধরেন আমি বড় লোক, কিন্তু জিনিসপত্রের দাম অনেক বাড়তি,
তখন আগে আমি খুব টপিং টপিং দেওয়া স্পেশাল পাস্তা অর্ডার দিতাম, এখন একটু বেসিক পাস্তা আমি খাবো। এই হচ্ছে ব্যাপার। যাক, এনিওয়ে, সো লরেন কোর্ডিন নামে একজন, এটা একটু আমি ব্যাখ্যা করে দিই। এটা কিন্তু আইএলসের একটা লিসেনিংও আছে, কেভম্যান ডায়েট নামে। আপনারা ট্রাই করেছেন কিনা জানি না, পাবেন শুরুর দিকের কোন একটা বইতে লিসেনিং আছে পার্ট 3-তে কেভম্যান ডায়েট নিয়ে, তো এটা নিয়ে এখানে বলা আছে। Meanwhile, Lauren Corden, an evolutionary nutritionist at Colorado State University, suggests an interesting but expensive Stone Age diet. In his book, The Paleo Diet: Lose Weight and Get Healthy by Eating the Foods You Were Designed to Eat, he says it is the only diet that ideally fits our genetic makeup. He studied the diets of living hunter-gatherers and concluded that 73% of these societies derived more than half their calories from meat. Codin came up with his paleo prescription: eat plenty of lean meat and fish, but not dairy products, beans, ants, or cereal grains. Foods introduced into our diet after the invention of কুকিং এগ্রিকালচার। তো এর মধ্যে লরেন কোডিন নামে একজন এভলিউশনারি নিউট্রিশনিস্ট, এভলিউশনারি হচ্ছে বিবর্তনগত নিউট্রিশনিস্ট। নিউট্রিশনিস্ট হচ্ছে কি জিনিস বলেন দেখি? হরলিক্সের অ্যাডভার্টাইজে যাদের পরামর্শ দিতে দেখি তারা নিউট্রিশনিস্ট। তারা কারা? স্যার পুষ্টিবিজ্ঞানী। 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 হ্যাঁ, পুষ্টিবিদ বললে আরো সুন্দর হতো মনে হয়। যাক, তো কলোরাডো স্টেট ইউনিভার্সিটি উনি সাজেস্ট করেছেন একটা ইন্টারেস্টিং কিন্তু এক্সপেন্সিভ, মানে ব্যয়বহুল স্টোন এজ ডায়েট, ওই প্রস্তর যুগের ডায়েট আর কি। উনি একটা বই লিখেছেন, বইটার নাম বিশাল বড়, যার মানে হচ্ছে আপনি, এটা একটা চটকদার বই থাকে না বাজারে চলার মতো, ওইরকম একটা নাম দেওয়া আর কি, যে ওজন কমান, স্বাস্থ্যবান হন, সেই সব খাবার খেয়ে যেগুলো আপনাকে ডিজাইন করা হয়েছে খাওয়ার জন্য। তো বলা হচ্ছে, উনি বলছেন যে এটাই একমাত্র ডায়েট যেটা আমাদের জেনেটিক মেকআপ, মানে আমরা জেনেটিকভাবে যেইভাবে তৈরি করা হয়েছে আমাদেরকে, সেটার সাথে আদর্শভাবে ফিট করে যায়। তো উনি ওই হান্টার গ্যাদারার যারা ছিল 12,000 বছর আগে, সেই প্রস্তর যুগের আমলে, তাদের ডায়েট উনি গবেষণা করেছেন, এবং এইটা উনি শেষমেশ মন্তব্য করেছেন, শেষ করেছেন এই বলে যে এইসব সম্প্রদায়গুলো বা সমাজের 73%ই তাদের অর্ধেকের বেশি ক্যালোরি পেত ডেরাইভড, প্রাপ্ত বা পেত মাংস থেকে। এবং এই কারণে কর্ডেন তার প্যালিও প্রেসক্রিপশন নিয়ে আসছেন, ডাক্তার মতো করে পুষ্টিবিদের প্রেসক্রিপশন নিয়ে আসছেন। তো ওখানে কি বলা আছে যে ইট প্লেন্টি অফ লিন মিট অ্যান্ড ফিশ, বাট নট ডেইরি প্রোডাক্টস, বিন অর সিরিয়াল গ্রেইনস, ফুডস ইন্ট্রোডিউসড টু আওয়ার ডায়েট আফটার দ্য ইনভেনশন অফ কুকিং অ্যান্ড এগ্রিকালচার। মানে কৃষি এবং রান্না আবিষ্কার হওয়ার আগে যে খাবারগুলো ছিল সেগুলো খেতে বলা হয়েছে, যেমন লিন মিট আর ফিশ। কিন্তু ডেইরি প্রোডাক্ট মানে দুগ্ধজাত খাবার খাওয়া যাবে না, বিন খাওয়া যাবে না, শিম জাতীয়, সিরিয়াল গ্রেনও খাওয়া যাবে না, কারণ এগুলো রান্না বা হচ্ছে এগ্রিকালচার আবিষ্কারের পরে এসেছে। মানে সেই গুহা মানবদের ডায়েটে ফিরে যেতে হবে, খেতে হবে লিন মিট আর ফিশ। লিন মিট কি জিনিস বলেন দেখি? এটা ডাক্তাররা বলে যে মাংস খেলে এই ধরনের মাংস খাওয়া ভালো। লিন মিট, লিন মানে এমনিতে চর্বি মুক্ত, ইয়েস। এমনিতে লিন মানে সার্চ দিলে বের হবে কৃষকায়, হালকা পাতলা, বাট লিন মিটটা হচ্ছে চর্বি ছাড়া মাংস। ওকে, সো এটা বলা হচ্ছে। এবং লরেন এবং তার প্যালিও ডায়েটকে নিয়ে হচ্ছে একটা মন্তব্য করেছেন আমাদের আর্টিকেলের লেখিকা, যে উনি বলছেন, শিওর আই উড লাভ টু হ্যাভ লিন মিট পিসেস অন মাই প্লেট, বাট এনশিয়েন্ট পিপল ডিডন্ট হ্যাভ টু স্ট্রাগল উইথ ইনফ্লেশন, রিসেশনস or price hikes. So I, like most other people, will take refuge in my plate of rice. উনি বলেছেন। তো লোরেনার ওর প্যালিও ডায়েট নিয়ে আমি বলবো, হ্যাঁ শিওর, আমি তো চাইবই আমার প্লেটের মধ্যে হচ্ছে চর্বি ছাড়া মাংস থাকুক, কিন্তু প্রাচীন যুগের মানুষের তো আর স্ট্রাগল করতে হয় নাই, যে তারা তো আর ইনফ্লেশনের ভিতর দিয়ে যায়নি, তাদের রিসেশন পোহাতে হয় নাই, বা তারা হচ্ছে বাজারে যে কিনতে গিয়ে ফেরত আসতে হয়নি, তারা শিকার করে জঙ্গল থেকে খেয়ে ফেলেছে। এই কারণে আমি অন্য সব মানুষের মতোই হচ্ছে আমার শেষমেশ আমার মানে প্লেটে চলে আসবে এক প্লেট ভাত, আমি আমার ভাতের প্লেট নিয়ে সন্তুষ্ট। ওকে, সো ইনফ্লেশন, রিসেশন, প্রাইস হাইক, তিনটা টার্ম আছে। ইনফ্লেশন তো আমরা পেয়েছি, মুদ্রাস্ফীতি। রিসেশন কি জিনিস? এটা স্যার আর্থিক মন্দা। মন্দা, হ্যাঁ, মন্দা যাচ্ছে বলে না, বাজার মন্দা যাচ্ছে। যদিও এই টার্মটা আমি নিজেও ভালো বুঝি না, হয়তো যারা ইকোনমি ভালো বোঝেন তারা বলতে পারবেন। সব মিলে বাজার খারাপ যাওয়া, এটা আমি যতটুকু জানি আর কি। তো এইসব তো আর ওই যে বলেছে যে প্রাচীন মানুষের খাবার খেতে বলেছে, ঠিক আছে, কিন্তু প্রাচীন মানুষের তো আর মাংস খাওয়ার মতো বাজারে যেয়ে কিনতে হয় না। এইটার কথা বলছে, তাদের তো আর ওই ধরনের কিনতে হয় না। এটা তো আমি মন থেকে তো চাই আমার পাতে মাংস থাকুক, কিন্তু তো সম্ভব তো না, সবসময় সম্ভব না।
So এই গেল হচ্ছে article. So let's talk about food habits right now. So I would like to start with Mr. Rana, and I will ask you some basic questions about your food habits. So from that article, we we learned that earlier people were hunter gatherers and they were used to having meat. So are you a hunter gatherer in nature, or are you a carb taker? Actually, sir, I'd like to say I'm a hunter gatherer. ভেজ আর নন ভেজ এই প্রশ্নে যাইনি, আমি একটু ডিফারেন্ট হতে পড়েছি। ওকে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ ইউর ফেভারিট? ওকে, অনেক সাউন্ড। সেটা না, আপনি একটা কাজ করবেন, আমাকে একটু লিখে জানান। প্রচুর আওয়াজ, বৃষ্টি, শস্য শব্দ। যাক, মিস তন্নি আছেন? Yes, sir. Okay, let me ask you. So, are you a hunter gatherer or a carb taker? Sorry, sir. মানে আপনি কি হান্টার গ্যাদারের মানসিকতা, নাকি আপনি কার্ব ইনটেক করতে পছন্দ করেন, মানে এগ্রিকালচার রিলেটেড ফুড গ্রেইনস পছন্দ করেন? Sir, agriculture related. Okay, why is that? Why do you like carbohydrates or agriculture products? Sir, agriculture product it's our Bengali food. That's why Okay. And what about meat? Don't you like meat and fish or dairy products? both. Okay. So, what kind of food do you like most? Vegetarian food or non-vegetarian food? I like both because vegetarian is good for health and non-vegetarian is uh, it's also good for health, but it is মানে স্যার এটা হচ্ছে যদি বেশি খাওয়া হয় তো এটা স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায়, এটা কি বলবো? It increases the risk if we take it more, right? If we consume, if the consumption is more, then it will pose a risk to our health. Okay. আচ্ছা So, what is your favorite part of eating? What do you say? Starch-based staples. So, starch-based স্টেপলের মধ্যে মানে এই শস্য জাতীয় খাবারের মধ্যে হোয়াটস ইউর ফেভারিট পার্ট? কোন অংশটা আপনার বেশি প্রিয়? Like, do you like breads, pasta, or cereals? What do you like most? স্যার, মানে বলতে চাবো যে হচ্ছে যে আমি সবই খাই কিন্তু একটু একটু, মানে ওইভাবে ফেভারিট কিছু না। Okay. I don't have any selective items. আমার কোনো selective items favorite নাই. I take, what do they say? I take little by little, little portions from every items. That means you like eating buffets. It sounds like buffet eating. So in buffet we take something from every plate and we try it out. So what's your what do you say menu today? Like, what do you usually eat for breakfast? স্যার এখনো তো ব্রেকফাস্ট করিনি, সো Usually সাধারণত, like, in my breakfast I took usually bread and egg fry, but due to the economic situations right now, I'm back to my plate of rice. What about you? What do you take in morning usually as breakfast? Mr. Rana, what's your breakfast item usually? Can you say? The main fact is that I like to eat meat. That's why I'd like to say I'm a hunter gatherer. So, Mr. Rana, please write down what's your favorite menu for the breakfast. So we'd be able to guess, as hunter gatherer, what's your favorite breakfast item. And what about you, Anna ma'am? What's your favorite breakfast item? Can you share with us? Okay, I don't think so. You were outside. Anyway, those who are watching right now, so আপনাদের favorite breakfast item টা কি?
Are you a hunter gatherer also, or you're just what do you say? The fan of bland agriculture stuff. Let us know. ওকে, সো অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ আমরা কিন্তু আর্টিকেলটা থেকে পেয়েছিলাম। যেমন হচ্ছে অ্যাট ফার্স্ট সাস্টেইন একটা শব্দ পেয়েছিলাম, তারপর হচ্ছে কার্ব যেটা পেয়েছি, কার্বোহাইড্রেটের শর্ট ফর্ম পেয়েছিলাম, তারপর হচ্ছে কয়েন দ্য ফ্রেজ, এখানে কয়েন একটা শব্দ পেয়েছিলাম যার মানে হচ্ছে নতুন করে নামকরণ করা। কনটেক্সট ছিল হেটারোজেনিটি বৈশিষ্ট্য, যেটা ভ্যারিং অ্যাসর্টমেন্ট, সেটা আগেও পেয়েছি। তারপর হচ্ছে হ্যাংরি শব্দটার মাধ্যমে পোর্টম্যান্টিউ নামে একটা টার্মের সাথে পরিচিত হয়েছি এই জায়গাতে। হ্যাংরি হ্যাংরি এবং অ্যাংরি মিক্স করে। তারপর যে শব্দটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে প্রমিনেন্ট ছিল, কুইজিন ছিল, স্টার্চি স্টেপলস ছিল, হুইট ফ্লাওয়ার ছিল। তারপর হচ্ছে বেশ কিছু আইটেমসের নাম ছিল লাইক টর্টিলা, পেলা, রাইস কর্ন মিল, ফিশ অ্যান্ড চিপস, মোগল বিরিয়ানি, সুশি অ্যান্ড সাশিমি, অ্যান্ড ইয়েস উই হ্যাভ সিন সাম অ্যামেজিং ফুড আইটেমস। এডিবল নামে একটা শব্দ পেয়েছিলাম যার মানে কি ছিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ এডিবল? এডিবল মিনস ভোজ্য। অ্যান্ড মিস্টার নয় লিখেছেন, basically I eat egg and porota, but sometimes I eat rich, but it's really rare item on my plate. Okay, so what about lunch? What do you like about lunch? Are you still the same protein taking proteins in the lunch also? Let me know. Usually I'm right now taking rice due to the world situation all over the world. ওকে, এডিবল শব্দটার অর্থ আমরা পেয়েছিলাম ভোজ্য। ওকে, তারপর যে শব্দটা ছিল সেটা হচ্ছে বেশ কিছু শস্যের নাম আমরা পেয়েছিলাম, যেমন মিলেট এবং সরগাম। তারপর হচ্ছে টিউবার ছিল, পটেটোস, ক্যাসাভা, ইয়ামস অ্যান্ড থারো। ইয়ামটা হচ্ছে আমাদের দেশি জিনিস, সেটা হচ্ছে মিষ্টি আলু। তারপর ছিল হচ্ছে ফেস্টিভ্যালগুলোর কিছু নাম জেনেছি, যেমন হচ্ছে পার্সিয়ান নওরোজ, পোঙ্গাল, মুন ফেস্টিভ্যাল, ইয়াম ফেস্টিভ্যাল। মিষ্টি আলু নিয়ে একটা উৎসব হয় ঘানাতে, এটাও একটা সুন্দর ব্যাপার। এবং হারভেস্টিং ফেস্টিভ্যাল যেটা হয়, ধান কাটার উৎসব, ফসল কাটার উৎসব, সেটা আমরা পেয়েছি ওখানে। জর্ডানের একটা উৎসব আছে এখানে। এবং অ্যান গিবন্সের ফুড হিস্টোরিয়ান যে আর্টিকেলটা ছিল, ইভলিউশন অফ ডায়েট, সেই জায়গাতে আমরা একটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে ব্ল্যান্ড স্টার্চি ফুডস। ব্ল্যান্ড মানে হচ্ছে মসৃণ, একদম সাদামাটা। ট্রানজিশন যে শব্দটা পেয়েছি সেটা তো জানি, এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর। সেডেন্টারি, স্থির বা নিশ্চল। তারপর হচ্ছে ইমার্জ ছিল জেগে ওঠা, লেজারলি লাইফ, আয়েসি জীবন। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ছিল, যেটার মানে হচ্ছে পুষ্টির ঘাটতি। দেখি মিস্টার রানা লিখেছেন, ইউজুয়ালি আই টেক রাইস ইন মাই লাঞ্চ টেবল। ওকে, অ্যান্ড রাইস ইজ দ্য হোয়াট ইজ দ্য মেইন কোর্স, বাট হোয়াট ইজ অন দ্য কারি? what type of thing you take with rice? ওকে, তারপর হচ্ছে 12,000 বছর আগে তাপমাত্রাটা বা আবহাওয়াটা হচ্ছে ফ্লাকচুয়েশন বন্ধ করে ঠান্ডা এবং শুকনো হয়ে গেল। ফ্লাকচুয়েট মিনস আমরা জেনেছিলাম ওঠানামা করা বা পরিবর্তন করা, ঘন ঘন পরিবর্তিত হওয়া। ফিজিবল পেয়েছিলাম, সম্ভাব্য ছিল। অ্যানথ্রোপোলজিস্ট, নৃতত্ত্ববিদ ছিল। ফুড কনজাম্পশন, খাদ্য গ্রহণ। তারপর হচ্ছে হোমোস্যাপিয়েন্স, যেটা মানবজাত মানুষের বৈজ্ঞানিক নাম। ওকে, তারপর হচ্ছে যে শব্দটা ছিল ইনফ্লেশন, ইকোনমিক ইনফ্লেশন, বর্তমানে একটা ইস্যু। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি পেয়েছি। টেকিং রিফিউজ, শরণাপন্ন হওয়া। তো দিস থিংস উই গট ফ্রম দিস আর্টিকেল। ফুড বিষয়ক এবং ফুডের সাথে হিস্ট্রি বিষয়ক আর্টিকেল মেশালে খুব দারুণ একটা কম্বিনেশন তৈরি হয়, জাস্ট লাইক দিস পাস্তা। তো আশা করছি আপনাদেরও এই ডিসকাশন এবং কী বলে এটাকে আর্টিকেলটা ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর বিং হিয়ার টুডে। I'll be back again with a new one. So until we meet again, stay safe, keep planning, and have a good time. Take care, everyone. Have a nice day.